হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তেকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম করছি। আজকে আমরা যে ট্রান্সলেশনটি করতে চলেছি সেই ট্রান্সলেশনটি এসেছিল WBCS মেন্স 2020 এই পরীক্ষাতে কম্পালসারি ইংলিশ পেপারে। তোমরা সবাই জানো সেখানে ডেসক্রিপটিভ ইংলিশ থাকে। ডেসক্রিপটিভ ইংলিশ মানে যেগুলো তোমাদেরকে রাইটিং থাকে ইংলিশে, যেমন প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন রাইটিং, এই সমস্ত রাইটিংগুলো সেখানে ছিল। এবং সেই পরীক্ষাতে কিন্তু ট্রান্সলেশন এসেছিল আজকের এই ট্রান্সলেশনটি। তোমরা জানো WBCS মেন্স পরীক্ষা 2020 সেটা আগের বছর নেওয়ার কথা ছিল, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য পরীক্ষা পোস্টপন করা হয়েছিল। তো সেই পরীক্ষাটা আজকে বা এই বছর শুরু হয়েছে, মানে দুদিন আগে পরীক্ষাটা শুরু হয়েছে। সো WBCS মেন্সের যে কম্পালসারি পেপার সেখানে কিন্তু এই ট্রান্সলেশনটি এসেছিল এবং আমরা সেই ট্রান্সলেশনটি আজকে সলভ করব। দেখো, পরীক্ষাতে ট্রান্সলেশনটি হয়তো তোমাদের কঠিন বলে মনে হতে পারে, বা কিছু শব্দের মানে, কিছু ফ্রেজের মানে তোমরা হয়তো নাও পারতে পারো। কোনো চিন্তা করবে না, কারণ সেই সেন্সটা তোমরা কাজে লাগাবে। যদি পার্টিকুলার কোনো শব্দের মানে, কোনো ফ্রেজের মানে তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা সেই প্যাসেজের সেন্সটাকে কাজে লাগিয়ে ট্রান্সলেশনটা করবে। সেটা কিন্তু খুব ভালো হবে। যদি তোমরা ছেড়ে দিয়ে আসো তাহলে কিন্তু তোমরা নাম্বারটা পাবে না, কিন্তু তুমি যদি সেন্সটা কাজে লাগিয়েও ট্রান্সলেশনটা করো তাও কিন্তু তোমরা মার্কস পাবে। ঠিক আছে, তাহলে প্রথমে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি আমরা পড়ব, সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটি সেন্টেন্স ধরে ধরে আমরা ট্রান্সলেশন করব। তাহলে প্যাসেজটি পড়তে শুরু করছি। বাড়িটা তার বাড়ির কাছেই, মানে এখানে দুটো বাড়ির কথা বলা হচ্ছে, কোনো একটা পার্টিকুলার বাড়ি, সেই বাড়িটা আমাদের যে গল্পের বক্তা বা গল্পের যে কথক তার বাড়ির কাছে। ঠিক আছে, যেতে আসতে সুজাতা বাড়িটা অনেকবারই দেখেছেন। আমরা গল্পের চরিত্রের নাম পেলাম সুজাতা নামের কোনো এক মহিলার কথা বলা হচ্ছে। তার বাড়ির সামনে একটা বাড়ি এবং সেই বাড়িটা নিয়ে এখানে কথাগুলো বলা হচ্ছে। বাড়িটা অনেকবারই দেখেছেন, কখনো ঢোকেননি, তার বাড়ি কার বাড়ি তা জানেন না। তিনি সেই যে বাড়িটার কথা বলা হচ্ছে সেই বাড়িতে কখনো ঢোকেননি, কিংবা কার বাড়ি সেটা হচ্ছে জানেন না। পুরনো দিনের দোতলা বাড়ি, সামনে টানা বারান্দা, বাড়ির ওপরে মেট্রো নকশা, গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, সম্ভবত মালিকের গ্রামের নাম। যে বাড়িটার কথা বলা হচ্ছে প্যাসেজে, সেই বাড়িটা পুরনো দিনের দোতলা বাড়ি, সামনে টানা বারান্দা, বাড়ির ওপরে মেট্রো নকশা, আর গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, সম্ভবত মালিকের গ্রামের নাম। সুজাতার চোখের সামনে 20 বছরে বাড়িটার চেহারা কলকাতার মতো হয়ে গেল, এবং সেই ভদ্রমহিলা সুজাতা তার চোখের সামনে 20 বছরের মধ্যে ওই পুরনো ভাঙাচোরা বাড়িটার কিন্তু অবস্থা কেমন হলো, কলকাতার মতো হয়ে গেল। এখানে কলকাতা মানে কি কলকাতা শহরের মতো না, কলকাতা শহরের বাড়ির মতো। ওই ভাঙাচোরা দোতলা বাড়িটার চেহারা আস্তে আস্তে বদলে গেল কলকাতার অন্যান্য যে বাড়িগুলো সেখানকার মতো। খানিকটা নতুন ঝকঝকে, এনামেল রঙে উদ্ধত, জানালার নিচে এয়ার কুলার। খানিকটা মানে বাড়িটার একটা অংশ নতুন ঝকঝকে, সেখানে রং করা হয়েছে এনামেল রং, আর জানালার নিচে কি আছে, এয়ার কুলার আছে। খানিকটা অংশ মানে আর বাদ বাকি অংশে জীর্ণ, পলেস্তারা খসা মানে প্লাস্টার্স খসে পড়ছে। জানালায় সারি কাটা ময়লা পর্দা, জানলায় যে পর্দা ঝোলানো হয়েছে সেটা নোংরা এবং শাড়ি কেটে পর্দা তৈরি করা হয়েছে। তার মানে এখানে দুটো পোর্শন, বাড়ির একটা অংশে দেখতে পাচ্ছি যে সেখানে মডার্নাইজেশন হয়েছে, বাড়িটার একটা অংশ ঝকঝকে আছে, সেখানে এয়ার কুলার রাখা আছে, আর একটা অংশ কিন্তু ভাঙাচোরা, পলেস্তারা খসে পড়ছে এবং ময়লা পর্দা ঝুলছে। বাড়িটা দুটো পার্টে কিন্তু বিভক্ত হয়ে গেছে। নিচে রাস্তার সামনে ঘরে ঘরে ধোবিখানা, হোমিওপ্যাথি ওষুধের দোকান, রেডিও মেরামতি দোকান, মানে অনেক বেশি মাত্রায় লন্ড্রি শপ রয়েছে, হোমিওপ্যাথি মেডিসিন শপ রয়েছে এবং রেডিও মেরামতির দোকান রয়েছে। শরিকে শরিকে ঐশ্বর্য ও দারিদ্র্য ভাগ হয়ে গেছে বোঝা যায়। মানে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি শরিকে শরিকে মানে বাড়ির যারা পার্টনার্স আর কি, বাড়িটা যাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ বড়লোক, যেখানে এয়ার কুলার লাগানো আছে, ঐশ্বর্য সেখানে, আবার কেউ কেউ দরিদ্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নোংরা ময়লা পর্দা ঝুলছে, পলেস্তারা খসে পড়ছে। তাহলে এই যে ঐশ্বর্য এবং দরিদ্র দুটো ভাগে ভাগ হয়ে গেছে বোঝা যায়। ঠিক আছে, অন্ধকার প্যাসেজ পেরিয়ে শরিকি উঠোনের পাশে একটা বড় ঘর, বাড়িটার পেছন দিক এটা।
সামনে একটা অযত্নের আতা গাছ, ঘরটার দেওয়াল ও ছাতের আস্তরণ খসা, মেঝেয় সিমেন্ট ওঠা, একটা বড় তক্তপোষ, আলমারিতে ময়লা ও অব্যবহৃত আইনের বই, আলমারির তলায় জং। তাহলে সেই বাড়িটার বর্ণনা প্রথম প্যারাগ্রাফে দেখলাম, পরের প্যারাগ্রাফে একটা ঘরের বর্ণনা দেখলাম। এই দুটো বর্ণনা আছে এবং তোমাদের কিন্তু এটাকে ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংরেজিতে। তাহলে আমরা এক একটা লাইন ধরে ধরে ট্রান্সলেশন শুরু করছি। প্রথমে বলছে বাড়িটা তার বাড়ির কাছেই। ওকে, বাড়িটা তার বাড়ির কাছেই, তাহলে আমি কিভাবে লিখব? দ্য হাউস লিখতে পারো, কিংবা দ্য বিল্ডিংও লিখতে পারো। এখানে তুমি এখানে দ্য বিল্ডিং লিখতে পারো, কারণ আমরা দেখছি যে দোতলা বাড়ি, বিল্ডিং বলা যেতে পারে, 2 স্টোরি বিল্ডিং, কোনো অসুবিধা হবে না। সো দ্য হাউস কিংবা দ্য বিল্ডিং ইজ, তার মানে হয়, বাড়িটা হয় তার বাড়ির কাছেই। এখানে ভার্বটা হচ্ছে হওয়া, সো বাড়িটা হয়, তুমি এখানে ইজ বলবে, তারপরে তার বাড়ির কাছেই, কাছেই, নিয়ার, নিয়ার হার হাউস, তার বাড়ির কাছেই। এখন অনেকে এখানে নিয়ার টু বলে দেয়, নিয়ারের পরে কিন্তু টু বসবে না। আমরা ক্লোজ টু বলতে পারি, কিন্তু নিয়ারের পরে টু বসবে না। সো দ্য হাউস কিংবা দ্য বিল্ডিং ইজ নিয়ার হার হাউস, এটা বলতে পারো। এখন এখানে আমি হার বসালাম কেন? কারণ আমরা দেখেছি পরের সেন্টেন্সেই সুজাতা নামের এক মহিলার কথা বলা হচ্ছে, তিনি যেহেতু মহিলা সেই জন্য আমরা এখানে হার হাউস প্রথমেই বলতে পারি। এর পরের সেন্টেন্স, যেতে আসতে সুজাতা বাড়িটা অনেকবারই দেখেছেন, কখনো ঢোকেননি, কার বাড়ি তা জানেন না। দেখো এখানে দেখো 3টে সেন্টেন্স রয়েছে। যেতে আসতে সুজাতা বাড়িটা দেখেছেন, কখনো বাড়িতে ঢোকেননি, কার বাড়িতে জানেন না। 3টে সেন্টেন্সকে এখানে পরপর লেখা রয়েছে। তোমাকে কিন্তু 3টে সেন্টেন্স তুমি ভাগ করে নিয়ে লিখতে পারো, কোনো প্রবলেম হবে না। বলছে যেতে আসতে মানে যখন ওইখান থেকে যাওয়া আসা করা হচ্ছে, ঠিক আছে, যখন ওই বাড়িটা ক্রস করছে, সুজাতা বাড়িটা অনেকবারই দেখেছেন। সাবজেক্টকে সুজাতা, কাজটা কি করেছে? দেখেছেন, দেখা হচ্ছে কাজ, সুজাতা দেখেছেন, ঠিক আছে। তাহলে সুজাতা, ঠিক আছে, দেখেছেন ইংরাজি হ্যাজ সিন, তুমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে পারো। সুজাতা হ্যাজ সিন সেই বাড়িটা, দ্যাট হাউস, সুজাতা হ্যাজ সিন দ্যাট হাউস, অনেকবার, অনেকবার দেখেছে। মেনি আ টাইম, মেনি আ টাইম, ঠিক আছে। এখানে অনেকে টাইমস লিখে দেয়, সেটা কিন্তু হবে না, মেনি আ টাইম এটা হবে। সো সুজাতা হ্যাজ সিন দ্যাট হাউস মেনি আ টাইম, অনেকবার দেখেছেন। বলছে যেতে আসতে, যেতে আসতে যখন সেখান থেকে যাওয়া আসা করতো, তাই তো। সো while crossing the place, while crossing the place, যখন ওই জায়গাটা যাওয়া আসা করছে, ক্রস করছে, সো while crossing the place, ওকে। তারপর বলছে কখনো দেখেননি। দেখো অনেকবার সেখান থেকে যাওয়া আসা করেছেন, কিন্তু কখনো ঢোকেননি। এই যে দেখো দুটো বিপরীত কথা, বাড়িটার সামনে দিয়ে অনেকবার যাওয়া আসা করেছে কিন্তু কখনো ঢোকেনি। এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা কিন্তু চলে আসছে, সেন্স অনুযায়ী কিন্তু এখানে একটা কিন্তু আসছে। সো তুমি এখানে বাট বলবে, অবশ্যই তুমি বাট বলবে। এবার দেখো যদি একটু বুদ্ধি করবে, বলছে কখনো ঢোকেননি, কার বাড়িতে জানেন না। দুটো কাজ আছে, দুটোই কিন্তু নেগেটিভ। সে কখনো বাড়িতে ঢোকেনি, কার বাড়ি সেটাও তিনি জানেন না। তাহলে দুটো নেগেটিভ আছে পরপর, দুটো কাজে কোনোটাই সে করেননি, তখন ইজিলি তোমরা কিন্তু নিদার নর বলতে পারো, ইজিলি তোমরা নিদার নর বলতে পারো, ঠিক আছে। এবং নিদার, তাহলে সে কখনো ঢোকেননি, তাই তো। নিদার শি হ্যাজ এন্টার্ড দ্য হাউস, শি হ্যাজ এন্টার্ড দ্য হাউস, কিন্তু বর্তমানে আজকাল যেটা করা হয় নিদারের পরে আমরা ভার্বটা লিখে দিচ্ছি। সো নিদার হ্যাজ শি এন্টার্ড দ্য হাউস, সে কখনো বাড়িতে ঢোকেনি। এখন দেখো যেহেতু এখানে নিদার বলেছি, না অর্থ এখানে কিন্তু বোঝাচ্ছে, তাই তুমি আর কখনো নেভার এখানে লিখবে না। এখানে দেখো দেখতে পাচ্ছ অনেকেই বলতে পারে কখনো ঢোকেননি, তাহলে শি হ্যাজ নেভার এন্টার্ড লিখতে পারো। কিন্তু যেহেতু আমি এখানে নিদার বলেছি, নেগেটিভ বোঝাচ্ছে, তাই নতুন করে আবার নেভার বলার দরকার নেই, ঠিক আছে, তার ডাবল নেগেটিভ হয়ে যাবে। সো নিদার হ্যাজ শি এন্টার্ড দ্য হাউস নর, নর কার বাড়ি তা জানেন না, কার বাড়ি তা জানেন না। নর ডাজ শি নো, ডাজ শি নো জানেন না, ডাজ শি নো। দেখ এখানেও কিন্তু ডাজ নট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি নর বলেছি বা নিদার আছে, তাই জন্য নতুন করে আর নট বলার দরকার নেই। সো নর ডাজ শি নো জানেন না। হু ডাজ ইট বিলং টু,
হু ডাজ ইট বিলং টু, বাড়িটা কার, হু ডাজ ইট বিলং টু, কিংবা বলতে পারো হুজ হাউস ইট ইজ, হুজ হাউস ইজ ইট ইজ, এরকমও বলা যেতে পারে। সো নর ডাজ শি নো, সে জানে না, হু ডাজ ইট বিলং টু, বাড়িটা কার, কিংবা হুজ হাউস ইট ইজ, কার বাড়ি এটা, দুটোরকম ভাবেই এই পোর্শনটুকু তোমরা বলতে পারবে। সো সুজাতা হ্যাজ সিন দ্যাট হাউস মেনি আ টাইম ওয়াইল ক্রসিং দ্য প্লেস, বাট neither has she entered the house nor does she know who does it belong to, কিংবা nor does she know whose house it is। আই হোপ এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা বড় সেন্টেন্সটাকে ছোট ছোট পোর্শনে ভাগ করে নিলে খুব সহজেই কিন্তু ট্রান্সলেশন করতে পারবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, সাবজেক্ট ভার্ব আইডেন্টিফাই করতেও কোনো প্রবলেম হবে না। এরপরে বলছে পুরনো দিনের দোতলা বাড়ি, সামনে টানা বারান্দা, বাড়ির ওপরে মেট্রো নকশা, গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, সম্ভবত মালিকের গ্রামের নাম। আমরা ছোট ছোট করে ভাগ করে নিয়ে করি। বলছে পুরনো দিনের দোতলা বাড়ি, মানে কি ওই বাড়িটা হয় পুরনো দিনের দোতলা বাড়ি, ব্যাপারটা তো তাই, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। পুরনো দিনের দোতলা বাড়ি মানে কি ওই বাড়িটা হয় পুরনো দিনের দোতলা বাড়ি, এটা তোমাকে বুঝতে হবে। সো ওই বাড়িটা এখানে সাবজেক্ট, তাই তো, তাহলে ওই বাড়িটা না লিখে তুমি এখানে ইট লিখতে পারো, ইট লিখতে পারো। সো ইট ইজ, এটা হয় একটা পুরনো দিনের দোতলা বাড়ি। সো ইট ইজ অ্যান ওল্ড 2-story বিল্ডিং, ইট ইজ অ্যান ওল্ড 2-story, দোতলা 2-story দোতলা বিল্ডিং বাড়ি, ঠিক আছে। সো ইট ইজ অ্যান ওল্ড 2-story বিল্ডিং। তারপরে বলছে সামনে টানা বারান্দা, সামনে টানা বারান্দা মানে লম্বা একটা বারান্দা রয়েছে। সো উইথ এ লং ভারান্দা ইন দি ফ্রন্ট, উইথ এ লং ভারান্দা ইন দি ফ্রন্ট, বাড়ির সামনে একটা টানা বারান্দা রয়েছে। ওকে, এরপরে বলছে বাড়ির ওপরে মেট্রো নকশা, বাড়ির ওপরে মেট্রো নকশা রয়েছে, মানে বাড়িটার গায়ে মেট্রো নকশা করা রয়েছে, এটা তোমরা বলতে পারো, ঠিক আছে। সো ইট ইজ কার্ভড উইথ মেট্রো ডিজাইনস, এটাও বলতে পারো। কার্ভ করা মানে ওখানে মানে অঙ্কন করা আছে, খোদাই করা আছে। সো ইট ইজ কার্ভড উইথ মেট্রো ডিজাইনস, মেট্রো ডিজাইন এখানে ছিল। অথবা বলতে পারো মেট্রো ডিজাইনস আর কার্ভড অন ইট, এটার ওপরে মেট্রো ডিজাইনস রয়েছে। দেখো এখানে দুটো মানে হয়, একটা হচ্ছে বাড়ির গায়ে মেট্রো নকশা করা রয়েছে, আবার এটা হয় বাড়ির মাথাতে ওপরে কোথাও একটা অংশে মেট্রো নকশা রয়েছে। এখানে আমি কিন্তু বাড়ির গায়ে মেট্রো নকশা সেই সেন্সে ট্রান্সলেশনটা করেছি, বাড়ির ওপরে মানে ছাদের ওখানে মেট্রো নকশা আমি কিন্তু সেই সেন্সে এটা করিনি, ঠিক আছে। সো তুমি এটা বলতে পারো ইট ইজ কার্ভড উইথ মেট্রো ডিজাইনস, বাড়িটার গায়ে মেট্রো ডিজাইন করা আছে, কিংবা বলতে পারো মেট্রো ডিজাইনস আর কার্ভড অন ইট, এটার ওপরে মেট্রো ডিজাইন করা আছে। আর একটা কি আছে, গায়ে লেখা পূর্ব গঙ্গানগর, এবং সেই দেওয়ালে পূর্ব গঙ্গানগর লেখা রয়েছে। অ্যান্ড পূর্ব গঙ্গানগর ইজ ইনস্ক্রাইবড, ইনস্ক্রাইব মানে খোদাই করে লেখা আছে, ইনস্ক্রাইবড অন দি ওয়াল, অন দি ওয়াল। যদি কেউ ইনস্ক্রাইব শব্দটা না জানো তোমরা কিন্তু রিটেন লিখতে পারো, ইজ রিটেন অন দ্য ওয়াল, তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো পূর্ব গঙ্গানগর ইজ ইনস্ক্রাইবড অন দি ওয়াল। বলছে সম্ভবত মালিকের গ্রামের নাম। দেখো এখানে কিন্তু সম্ভবত মালিকের গ্রামের নাম, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, মানে এই যে পূর্ব গঙ্গানগরটা লেখা আছে এইটা হয়তো মালিকের গ্রামের নাম, তাহলে এই পূর্ব গঙ্গানগরটা এইখানে আসছে সাবজেক্ট হিসাবে, তাই তো। এই পূর্ব গঙ্গানগর লেখাটা মালিকের গ্রামের নাম, তাহলে এটা হয় মালিকের গ্রামের নাম। এখন সম্ভবত বলেছে মানে পারহ্যাপস কিংবা মেবি, ওকে। পারহ্যাপস ইট ইজ, এই যে লেখাটার কথা বলেছি আমরা পূর্ব গঙ্গানগর, ইট ইজ দি ওনার্স, ওনার মানে হচ্ছে মালিক, ওনার, তাহলে মালিকের ওনার্স অ্যাপোস্ট্রফি এস, ওনার্স ভিলেজ নেম, ঠিক আছে। কিংবা এই সেন্টেন্সটাকে এভাবে বলা যেতে পারে, পারহ্যাপস ইট ইজ দি নেম অফ দি ওনার্স ভিলেজ, ইট ইজ দি নেম অফ দি ওনার্স ভিলেজ, এভাবে বলা যায়। ইট ইজ দি ওনার্স ভিলেজ নেম, কিংবা ইট ইজ দি নেম অফ দি ওনার্স ভিলেজ, ওকে। নেক্সট সেন্টেন্স, সুজাতার চোখের সামনে 20 বছরে বাড়িটার চেহারা কলকাতার মতো হয়ে গেল। সুজাতার চোখের সামনে 20 বছরে বাড়িটার চেহারা কলকাতার মতো হয়ে গেল। সুজাতার চোখের সামনে,
চোখের সামনে মানে সুজাতা দেখতে পেলেন, তিনি সাক্ষী ছিলেন সেই ঘটনাটার। সো তুমি এভাবে বলতে পারো যে সুজাতা হ্যাজ উইটনেসড, সুজাতা হ্যাজ উইটনেসড, তিনি সাক্ষী ছিলেন, তিনি সাক্ষ্য করেছেন বা তিনি মানে দেখেছেন ব্যাপারটা, নিজের চোখে দেখেছেন। সো সুজাতা হ্যাজ উইটনেসড, উইটনেস করা মানে হচ্ছে সাক্ষী, উইটনেস মানে সাক্ষী, এখানে উইটনেস মানে নিজের চোখে দেখছেন। সো সুজাতা হ্যাজ উইটনেসড, আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। সুজাতা হ্যাজ উইটনেসড বাড়িটা চেহারা কলকাতার মতো হয়ে গেল, মানে কিভাবে কিভাবে মানে সুজাতা এখানে কি দেখেছেন, সুজাতা চোখের সামনে দেখেছেন কিভাবে বাড়িটার চেহারা বদলে গেছে। সো তুমি এখানে হাউ কিন্তু বলতে পারো, হাউ উইদিন 20 ইয়ার্স, 20 বছরের মধ্যে দ্য হাউস হ্যাজ চেঞ্জড ইনটু কিংবা ট্রান্সফর্মড ইনটু, রূপান্তরিত হয়েছে, ট্রান্সফর্মড ইনটু দি ওয়ান, এখানে দি ওয়ান মানে ট্রান্সফর্ম ইনটু দি ওয়ান মানে ইনটু ওয়ান অফ দি হাউসেস ইন কলকাতা, কিন্তু সেটা না বলে যেহেতু হাউসের কথা আমি আগেই বলেছি তাই জন্য নতুন করে হাউস বলা দরকার নেই, দি ওয়ান বললেই হাউসের কথাই বোঝা যাবে, ঠিক আছে। সো চেঞ্জড ইনটু কিংবা ট্রান্সফর্মড ইনটু দি ওয়ান ইন কলকাতা, মানে কলকাতার বাড়িগুলোর মতো কিভাবে এই বাড়িটাও চেঞ্জ হয়ে গেল গত 20 বছরে, সেটা সুজাতা নিজের চোখে দেখেছেন। সো সুজাতা হ্যাজ উইটনেসড হাউ উইদিন 20 ইয়ার্স দ্য হাউস হ্যাজ চেঞ্জড ইনটু কিংবা ট্রান্সফর্মড ইনটু দি ওয়ান ইন কলকাতা। খানিকটা নতুন ঝকঝকে মানে খানিকটা অংশ মানে একটা পার্ট, ঠিক আছে। সো তুমি বলতে পারো ওয়ান পার্ট অফ দ্য হাউস, বাড়িটার একটা পার্ট, এটা আমাদের সাবজেক্ট হয়ে গেল, বাড়িটার একটা পার্ট বলছে নতুন ঝকঝকে, বাড়িটার একটা পার্ট হয়। সো ওয়ান পার্ট অফ দ্য হাউস ইজ, তারপরে বলছে নতুন ঝকঝকে, সরি এখানে আপবিটটা হবে না, আমি এক্সট্রিমলি সরি, তুমি এখানে বলছো নতুন ঝকঝকে, সো তুমি এখানে নিউলি বলতে পারো, নতুন ঝকঝকে মানে তুমি এখানে নিউলি বলতে পারো, ঠিক আছে, নিউলি, ওকে, নিউলি গ্লসি কিংবা নিউলি বার্নিশড কিংবা নিউলি গ্লিস্টেনিং এটা বলতে পারো, ঠিক আছে, নতুন করে ঝকঝক করছে, বার্নিশড করা বা পালিশ করা বা ঝকঝক করা, চকচক করছে, গ্লিস্টেনিং মানে কিন্তু প্রচন্ড শাইন করছে, ঠিক আছে, ঝলমল করছে। সো ওয়ান পার্ট অফ দ্য হাউস ইজ নিউলি গ্লসি কিংবা বার্নিশড কিংবা গ্লিস্টেনিং এটা বলা যেতে পারে। তারপর তুমি বলতে পারো যে এনামেল রঙে উদ্ধত, দেখো এনামেল রঙে উদ্ধত মানে খুব গর্বিত কিন্তু, যে দেখো আমার গায়ে এনামেলের রং পড়েছে, বাড়িতে সেই অংশটা সেরকম নিজেকে উদ্ধত ভাবছে, বা বলতে পারো এটাকে এরকমভাবে ট্রান্সলেট করা যায় এনরিচড উইথ এটা বলা যেতে পারে, কিংবা ফর্টিফাইড উইথ এটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, মানে দেওয়ালের গায়ে প্রোটেকশন দেওয়া হয়েছে, এনরিচড উইথ করা হয়েছে, এটাকে আরো বেশি সাজানো হয়েছে, আরো বেশি করে প্রোটেকশন দিয়ে আরো ভালো করে দেখতে করা হয়েছে, ঠিক আছে, সেই জন্য তুমি এটাকে উদ্ধত বলতে পারো। এখানে উদ্ধত মানে অ্যারোগ্যান্ট কিন্তু সেই অর্থে বলা যাবে না, মানে অ্যারোগ্যান্ট মানে কি, এখানে বাড়িটাতে যে রং পড়েছে সেই রংটার একটা অহংকার হচ্ছে, যে বাড়ির অন্য অংশে রং পড়েনি এই অংশটা রং পড়েছে, কিন্তু সেটার মানে কি, সেটার মানে হচ্ছে এখানে এনরিচড উইথ বলতে পারো, ঠিক আছে, কিংবা ফর্টিফাইড উইথ এটাকে কোটেশন দেওয়া হয়েছে, মানে কোট করা হয়েছে দেওয়ালের গায়ে, প্রোটেকশন দেওয়া হয়েছে রং দিয়ে, ঠিক আছে, সেই জন্য এখানে ফর্টিফাইড উইথ বলতে পারো। এনামেল রং দিয়ে এটাকে কোট করা হয়েছে বা ঢেকে দেওয়া হয়েছে, দেওয়ালটাতে রং করা হয়েছে। অ্যান্ড বলছে জানালার নিচে এয়ার কুলার, সেখানে একটা এয়ার কুলার আছে জানালার নিচে, জানালার নিচে এয়ার কুলার মানে এখানে কিন্তু কোথাও সাবজেক্ট নেই, মানে সেখানে একটা এয়ার কুলার আছে জানালার নিচে, তোমাকে এইভাবেই সেন্টেন্সটা লিখতে হবে। অ্যান্ড দেয়ার ইজ অ্যান এয়ার কুলার below the window there is an air cooler below the window, জানালার নিচে একটা এয়ার কুলার রয়েছে। তারপর বলছে খানিকটা মানে বাদবাকি অংশটা, কিছুটা অংশ তো নতুন রং করেছে, আর বাদবাকি অংশটা কিরকম, জীর্ণ, পলেস্তারা খসা মানে প্লাস্টার খসে পড়ছে, জানালায় সারি কাটা ময়লা পর্দা। এই যে খানিকটা অংশ বা বলতে পারো দি আদার পার্ট অফ দ্য হাউস, তুমি এখানে আদার পার্ট বললেই বাড়িটার কথা বোঝাচ্ছে। সো দি আদার পার্ট ইজ হয় কিরকম, স্টিল আপবিট, স্টিল মানে এখনো পর্যন্ত, এখানে কোথাও এখনো পর্যন্ত নেই সেন্টেন্সে, কিন্তু সেন্সটা তাই,
বাড়িটার একটা অংশে রং করা হলেও অন্য অংশে এখনো পর্যন্ত জীর্ণ রয়েছে। সো আমি এখানে কিন্তু স্টিলটা নিজের মতো করে অ্যাড করেছি, যেহেতু সেন্টেন্সে কোথাও বলা ছিল না, বাট সেন্সটা নিয়ে আমি স্টিল বলেছি। সো দ্য আদার পার্ট ইজ স্টিল আ বিট ওর্ন আউট। ওর্ন আউট মানে ইউজুয়ালি ওর্ন আউট মানে খুব ক্লান্ত বোঝায় কোনো কারো মানুষের ক্ষেত্রে, কোনো জিনিসের জন্য, কিন্তু এখানে ওর্ন আউট বলতে বোঝানো হচ্ছে যে জিনিসটা ব্যবহার করা যায় না, ঠিক আছে, জীর্ণ হয়ে গেছে, ওকে। কিংবা এটাকে তুমি শ্যাবি বলতে পারো, কিংবা ডাইল্যাপিডেটেড বলতে পারো। ডাইল্যাপিডেটেড এটা মানে কিন্তু জীর্ণ বা শীর্ণ অবস্থা বোঝায় কোনো বাড়ির, ঠিক আছে। সো দি আদার পার্ট ইজ স্টিল আ বিট ওর্ন আউট, কিংবা শ্যাবি, কিংবা ডাইল্যাপিডেটেড এটা বলতে পারো। তারপর বলছে পলেস্তারা খসা, মানে প্লাস্টারগুলো খসে যাচ্ছে। সো ইটস প্লাস্টার্স হ্যাভ পিলড অফ, খোসা ছাড়ানোর মতো, পিলড অফ, পলেস্তারাগুলো খসে যাচ্ছে। কিংবা কাম আউট, প্লাস্টারগুলো উঠে এসছে। সো ইটস প্লাস্টার্স হ্যাভ পিলড অফ এটা বলতে পারো, নয়তো কাম আউট এটা বলতে পারো। ইটস প্লাস্টার্স হ্যাভ পিলড অফ কিংবা কাম আউট এটা বলা যেতে পারে। আর একটা বলছে জানালায় সারি কাটা ময়লা পর্দা, অ্যান্ড দ্য উইন্ডো হ্যাজ, জানালায় রয়েছে, দ্য উইন্ডো হ্যাজ এ ডার্টি কার্টেন। কার্টেন মানে এখানে পর্দা, ডার্টি কার্টেন, ওকে, ময়লা পর্দা। কাট আউট অফ এ শাড়ি, শাড়িটা কেটে, সো কাট আউট অফ এ শাড়ি, একটা শাড়ি কেটে তৈরি করা হয়েছে। সো দ্য উইন্ডো হ্যাজ এ ডার্টি কার্টেন কাট আউট অফ এ শাড়ি, ঠিক আছে, শাড়ি থেকে কেটে নিয়ে আসা হয়েছে, এই পর্দাটা কেটে তৈরি করা হয়েছে। এইভাবে তোমরা এই সেন্টেন্সটা ট্রান্সলেশন করবে। দি আদার পার্ট ইজ স্টিল আ বিট ওর্ন আউট, কিংবা শ্যাবি, কিংবা ডাইল্যাপিডেটেড। ইটস প্লাস্টার্স হ্যাভ পিলড অফ কিংবা কাম আউট, অ্যান্ড দি উইন্ডো হ্যাজ আ ডার্টি কার্টেন কাট আউট অফ আ শাড়ি, ঠিক আছে। দেখো সেন্টেন্সটা বড় বলে মনে হতে পারে, এখানে একটা কমা দিয়ে দিয়ে সেন্টেন্সগুলো লেখা রয়েছে, ফ্রেজগুলো লেখা রয়েছে, কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা নতুন নতুন সেন্টেন্স হচ্ছে, সেটা তোমাকে মনে রাখতে হবে। কখনো তুমি দুটো কমাকে একসাথে করে অ্যান্ড দিয়ে যোগ করতে পারছো, কখনো তুমি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট সেন্টেন্স তৈরি করছো। এরপরে বলছে নিচে রাস্তার সামনে ঘরে ঘরে ধোবিখানা, হোমিওপ্যাথি ওষুধের দোকান, রেডিও মেরামতির দোকান। নিচে মানে কি, মানে সিঁড়িতে নিচে নেমে গেলে, সো ডাউনস্টেয়ার্স, সিঁড়িতে নিচে নেমে গেলে ডাউনস্টেয়ার্স। রাস্তার সামনে ঘরে ঘরে ধোবিখানা, ঠিক আছে, মানে রাস্তার অপোজিটে, রাস্তার সামনে কিন্তু প্রচুর ধোবিখানা দেখতে পাবে, ওষুধের দোকান দেখতে পাবে, রেডিও মেরামতির দোকান দেখতে পাবে। সো তুমি বলতে পারো ডাউনস্টেয়ার্স মানে তুমি যদি সিঁড়িতে নিচে নেমে যাও, ডাউনস্টেয়ার্স নিচে, ঠিক আছে। রাস্তার সামনে, ইন ফ্রন্ট অফ দ্য স্ট্রিট, রাস্তার সামনে। কিংবা অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তাটার অপোজিটে, সামনে, মানে দুদিকেই রয়েছে, রাস্তার এই দিকেও তুমি বলতে পারো ইন ফ্রন্ট অফ দ্য স্ট্রিট, কিংবা রাস্তার ওদিকেও রয়েছে বলতে পারো, মানে রাস্তাটা ক্রস করে গেলে। সো অ্যাক্রস দ্য স্ট্রিট এটাও কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে। রাস্তার সামনে কি বলছে, ঘরে ঘরে ধোবিখানা রয়েছে, তার মানে সেখানে রয়েছে বেশ কিছু, সেভারেল। দেখো ঘরে ঘরে রয়েছে মানে কি, অনেকগুলো ধোবিখানা রয়েছে, তাই তো, তার মানে বলতে পারো সেভারেল লন্ড্রি শপস বলতে পারো। হোমিওপ্যাথি মেডিসিন শপস বলতে পারো। অ্যান্ড রেডিও রিপেয়ারিং শপস। সো ডাউনস্টেয়ার্স ইন ফ্রন্ট অফ দি স্ট্রিট, কিংবা ডাউনস্টেয়ার্স অ্যাক্রস দ্য স্ট্রিট, there are several laundry shops, homeopathy medicine shops and radio repairing shops. তারপরের সেন্টেন্স, শরিকে ঐশ্বর্য ও দারিদ্র্য ভাগ হয়ে গেছে বোঝা যায়। তার মানে এখানে বোঝা যাচ্ছে, এটা বোঝা যায়, তারপরে যে আসছে এখানে একটা, এটা বোঝা যায় যে শরিকে ঐশ্বর্য ও দারিদ্র্য ভাগ হয়ে গেছে। তাহলে এটা বোঝা যায়, এটা তোমার মেন ক্লজ করবে, তারপর যে থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে, ঠিক আছে। তাহলে এটা বোঝা যায়, ইট ইজ এভিডেন্ট, এটা খুব পরিষ্কার, ওকে। কিংবা ইট ইজ আন্ডারস্টুড এটা বলা যেতে পারে, কিন্তু এটা খুবই বোকা ট্রান্সলেশন হবে। বোঝা যায় মানে কি, এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছ, বা ইট ইজ ক্লিয়ার, ইট ইজ এভিডেন্ট কিংবা ইট ইজ ক্লিয়ার এটাও তোমরা বলতে পারো, পরিষ্কার, ওকে। দ্যাট যে, এরপরে যে সেন্টেন্সটা রয়েছে, শরিকে ঐশ্বর্য ভাগ হয়ে গেছে, তার মানে তুমি এখানে সাবজেক্ট কোনটা, ঐশ্বর্য ও দারিদ্র্য ভাগ হয়ে গেছে, মানে কেউ ভাগ করে নিয়েছে,
তাই তো, তার মানে এটা কিন্তু তুমি প্যাসিভ ভয়েসে করবে, মানে ঐশ্বর্য আর দারিদ্র তো নিজে নিজে ভাগ হতে পারে না, তার মানে ঐশ্বর্য দারিদ্রকে ভাগ করে নিয়েছে, ঠিক আছে। তাহলে এই যে ভাগ করে নিয়েছে মানে কি, এটা প্যাসিভ ভয়েস, তার মানে এই যে অবজেক্টটা আছে ঐশ্বর্য এবং দারিদ্র, এইটা তোমার প্যাসিভ ভয়েস হবে সাবজেক্ট। তাহলে ওয়েলথ অ্যান্ড রিচেস, দি ওয়েলথ কিংবা রিচেস বলতে পারো ঐশ্বর্য, আর দারিদ্র হচ্ছে পভার্টি, সো দি ওয়েলথ অর রিচেস অ্যান্ড পভার্টি, ওয়েলথ বলতে পারো কিংবা রিচেস বলতে পারো, মানে ঐশ্বর্য বোঝায়, এবং দারিদ্র মানে পভার্টি বোঝায়। সো দ্য ওয়েলথ অ্যান্ড দ্য রিচেস, ওকে, এটা আমাদের সাবজেক্ট হয়ে গেল প্যাসিভ ভয়েসে। তারপরে বলছে ভাগ হয়ে গেছে। সো তুমি যদি এখানে হ্যাভ বলতে, হ্যাভ, তার মানে আমি এখানে প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন করব, যেহেতু প্যাসিভ ভয়েস, হ্যাভ বিন, ভাগ হয়ে গেছে, ডিস্ট্রিবিউটেড, এখানে অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে বাড়িটা, তাই তো। সো তুমি এখানে কিন্তু বলতে পারো ডিস্ট্রিবিউটেড, মানে ডিস্ট্রিবিউট করা হয়েছে, ভাগ হয়ে গেছে। সো হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড, হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড অ্যামাং ডিফারেন্ট পার্টনার্স, শরিকে মানে বিভিন্ন যে পার্টনার্স আছে তাদের মধ্যে ভাগ হয়ে গেছে। সো অ্যামাং, মধ্যে, অ্যামাং ডিফারেন্ট পার্টনার্স অফ দ্য বিল্ডিং, বলতে পারো যে ইট ইজ এভিডেন্ট দ্যাট দি ওয়েলথ কিংবা রিচেস অ্যান্ড পভার্টি হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড অ্যামাং ডিফারেন্ট পার্টনার্স অফ দি বিল্ডিং কিংবা অফ দি এস্টেট, সম্পত্তি বলতে পারতে তোমরা এখানে, এটাও বলা যেতে পারতো অফ দি এস্টেট, কিংবা প্রপার্টি বলতে পারতো তোমরা এখানে প্রপার্টিও বলতে পারো, ওকে, যে এই পুরো প্রপার্টিটা বেশ কিছু শরিকের মধ্যে বা অংশীদারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, পার্টনারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সো it is evident that the wealth or riches and poverty have been distributed among different partners of the building. এরপরের সেন্টেন্স, অন্ধকার প্যাসেজ পেরিয়ে শরিকি উঠোনের পাশে একটা বড় ঘর। অন্ধকার প্যাসেজ পেরিয়ে শরিকি উঠোনের পাশে একটা বড় ঘর, ঠিক আছে। সো অন্ধকার প্যাসেজ পেরোনোর পরে, ঠিক আছে, অন্ধকার প্যাসেজ পেরোনোর পরে, আফটার ক্রসিং দি ডার্ক প্যাসেজ, এখানে পার্টিসিপল ইউজ করা হয়েছে, অন্ধকার প্যাসেজ পেরিয়ে, সো ক্রসিং, ওকে, আফটার ক্রসিং দি ডার্ক প্যাসেজ, কমা, শরিকি উঠোনের পাশে একটা ঘর আছে, বড় ঘর, তার মানে সেখানে একটা বড় ঘর আছে, তার মানে দেয়ার ইজ আ বিগ রুম, সেখানে একটা বড় ঘর আছে, দেয়ার ইজ আ বিগ রুম, শরিকি উঠোনের পাশে, বাই দি কোর্টইয়ার্ড কিংবা শুধু ইয়ার্ড, বাই দি কোর্টইয়ার্ড কিংবা ইয়ার্ড, বিলঙ্গিং টু ওয়ান অফ দি পার্টনার্স, শরিকি বিলঙ্গিং টু ওয়ান অফ দি পার্টনার্স, বলছে দেয়ার ইজ এ বিগ রুম, বড় ঘর আছে উঠোনের পাশে, বাই দি কোর্টইয়ার্ড কিংবা ইয়ার্ড। এখন উঠোনটা কার? শরিকি উঠোন, মানে অন্যান্য যে পার্টনাররা আছে বাড়ি, যাদের মধ্যে ভাগ হয়ে গেছে। সো বিলঙ্গিং টু ওয়ান অফ দি পার্টনার্স, কোনো একজন পার্টনারের দখলে আছে সেই বাড়িটা, ঠিক আছে, সেই উঠোনটা, তার পাশে একটা বড় ঘর। তাহলে উঠোনটা কিসের, কার থেকে বিলং করে? বিলঙ্গিং টু ওয়ান অফ দি পার্টনার্স, ওকে, শরিকি কোনো একটা পার্টনারের ওই উঠোনটা, তার পাশে একটা বড় ঘর। সো আফটার ক্রসিং দি ডার্ক প্যাসেজ there is a big room by the courtyard কিংবা yard belonging to one of the partners. নেক্সট সেন্টেন্স বলছে, বাড়িটার পিছন দিক এটা, মানে এটা হয় বাড়িটার পিছন দিক, তার মানে ইট ইজ দি রিয়ার অফ দি হাউস, রিয়ার মানে পেছন দিকে, কিংবা এখানে হিন্ড বলতে পারতে, হিন্ড সাইড বলা যেতে পারতো, কিংবা ব্যাকও বলা যেতে পারতো, ঠিক আছে। তোমরা এখানে রিয়ার বলতে পারো, রিয়ার মানে হচ্ছে পেছনে। সো ইট ইজ দি রিয়ার অফ দি হাউস, ওকে। সামনে একটা অযত্নের আতা গাছ, মানে সেখানে একটা অযত্নের আতা গাছ আছে বাড়ির সামনে, তাই তো। তাহলে দেয়ার ইজ বলতে পারো, দেয়ার ইজ এ, অযত্ন, নেগলেক্টেড মানে যত্ন করা হয় না, আতা গাছ, কাস্টার্ড অ্যাপেল, সো দেয়ার ইজ আ নেগলেক্টেড কাস্টার্ড অ্যাপেল ট্রি, ওকে, আতা গাছ, সামনে, ইন দি ফ্রন্ট ইয়ার্ড মানে সামনের উঠোনে, সো ইন দি ফ্রন্ট ইয়ার্ড, ওকে, দেয়ার ইজ আ নেগলেক্টেড কাস্টার্ড অ্যাপেল ট্রি ইন দি ফ্রন্ট ইয়ার্ড, ওকে, ওই উঠোনের সামনে একটা কি আছে, আতা গাছ আছে, ঠিক আছে। যদি এটা আমি ইন দ্য ফ্রন্ট ইয়ার্ড নাও করে থাকো, সামনের উঠোন না করে থাকো, যদি এখানে মনে হয় সামনে একটা অযত্নের আতা গাছ মানে বাড়িটার কথা বলা হচ্ছে,
ঠিক আছে, তাহলে তোমরা এখানে বলতে পারো দেয়ার ইজ এ নেগলেক্টেড কাস্টার্ড অ্যাপেল ট্রি ইন দি ফ্রন্ট অফ দ্য হাউস, ইন দি ফ্রন্ট অফ দ্য রুম, এটাও বলতে পারতে বাড়িটার সামনে, ঠিক আছে, মানে ঘরের সামনে আর কি। আবার যদি এটা উঠোনের সামনে বোঝায় তখন ইন দি ফ্রন্ট ইয়ার্ড এটাও বলা যেতে পারে। এরপরে বলছে ঘরটার দেওয়াল ও ছাতের আস্তরণ খসা, মেঝে সিমেন্ট ওঠা। বলছে ঘরটার দেওয়াল ও ছাতের আস্তরণ খসা। আস্তরণ মানে ওই যে দেওয়ালের ওপরে বা ছাতের ওপরে যে কাভারটা থাকে, ওকে, যে আস্তরণটা রয়েছে, কাভারটা রয়েছে, সেটা উঠে এসছে। তার মানে তুমি বলতে পারো দি লাইনিংস অফ দি ওয়ালস অ্যান্ড দি সিলিং। লাইনিং মানে সেই যে কোট করা হচ্ছে দেওয়ালের ওপরে, সিলিংয়ের ওপরে, তাকে তুমি লাইনিং বলতে পারো। দি লাইনিংস অফ দি ওয়ালস অ্যান্ড দি সিলিংস, ঠিক আছে, কি করছে, উঠে এসেছে, খসে পড়েছে। সো হ্যাভ ফলেন টু পিসেস, খসে খসে পড়ছে, কিংবা হ্যাভ ডিসইন্টিগ্রেটেড আলাদা হয়ে খসে পড়ছে, কিংবা ক্রাম্বলড বলতে পারো। ক্রাম্বল মানেও কিন্তু খসে পড়া। সো দ্য লাইনিং অফ দি ওয়ালস অ্যান্ড দি সিলিং হ্যাভ ফলেন টু পিসেস, কিংবা ডিসইন্টিগ্রেটেড, কিংবা ক্রাম্বলড। ওকে, এরপরে বলছে মেঝে সিমেন্ট ওঠা, এবং তুমি এখানে এবং দিয়ে এই সেন্টেন্সটা লিখতে পারো, অ্যান্ড মেঝে সিমেন্ট ওঠা, মানে যে মেঝের সিমেন্ট সেটা উঠে গেছে। তার মানে দ্য ফ্লোরস সিমেন্ট, মেঝের সিমেন্ট, দ্য ফ্লোরস সিমেন্ট হ্যাজ পিলড অফ, উঠে গেছে, কিংবা ক্রাম্বলড হয়ে গেছে। দ্য ফ্লোরস সিমেন্ট হ্যাজ পিলড অফ, কিংবা দ্য ফ্লোরস সিমেন্ট হ্যাজ ক্রাম্বলড, এটা বলতে পারো, ঠিক আছে। এখন এই সেন্টেন্সটাকে আরেকভাবে বলা যেতে পারে, দ্য সিমেন্ট হ্যাজ পিলড অফ দি ফ্লোর। দ্য সিমেন্ট হ্যাজ পিলড, খসে গেছে, অফ দি ফ্লোর, ফ্লোরের থেকে। ওকে, এই যে অফ, এই প্রেপোজিশনটা মানে হচ্ছে কোনো একটা কিছু থেকে কিছু চলে যাওয়া, মানে সেখানে আর তার যোগাযোগ থাকছে না সেই জিনিসটার সাথে। সো অফ দ্য ফ্লোর মানে ফ্লোর থেকে উঠে গেছে, ফ্লোরের সাথে তার আর কোনো যোগাযোগ নেই। সো দ্য সিমেন্ট হ্যাজ পিলড অফ দ্য ফ্লোর। ওকে, ফ্লোরের থেকে কিন্তু সিমেন্টটা উঠে এসেছে, এভাবে কিন্তু তোমরা সেন্টেন্সটা বলতে পারো। তার মানে দ্য লাইনিং অফ দ্য ওয়ালস অ্যান্ড দি সিলিং হ্যাভ ফলেন টু পিসেস, কিংবা ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে, কিংবা ক্রাম্বলড হয়ে গেছে, অ্যান্ড দি ফ্লোরস সিমেন্ট হ্যাজ পিলড অফ, কিংবা ক্রাম্বলড, অর বলা যেতে পারে দ্য সিমেন্ট হ্যাজ পিলড অফ দ্য ফ্লোর, ঠিক আছে। নেক্সট সেন্টেন্স, একটা বড় তক্তপোষ মানে বলতে পারো যে কাঠের তৈরি করা যে একটা চৌকি মতো, ঠিক আছে, যার ওপরে কিন্তু কোনো গদি থাকে না, পুরোটা ওপরে ফ্ল্যাট থাকে, তার ওপরে গদি রাখা হয়ে থাকে বা তোষক রাখা হয়, তোষকটা কিন্তু আলাদা করে সেখানে থাকে না। সো ওপরটা পুরোটা কাঠের এবং ফ্ল্যাট, এবং এটাকে চৌকি বলে, তক্তপোষ, ঠিক আছে। তো সেটাকে তুমি বলতে পারো দেয়ার ইজ আ বিগ বেড স্টিড মানে হচ্ছে তক্তপোষ, ঠিক আছে। তো দেয়ার ইজ আ বিগ বেড স্টিড মানে বড় একটা তক্তপোষ সেখানে কিন্তু রয়েছে। দেখো, একটা বড় তক্তপোষ, এখানে কিন্তু কোথাও সাবজেক্ট নেই, তুমি বলতে পারো সেখানে একটা বড় তক্তপোষ রয়েছে। এই সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা এরকম ভাবেই সলভ করছি এই প্যারাগ্রাফটাতে। সো দেয়ার ইজ আ বিগ বেড স্টিড। এরপরে বলছে আলমারিতে ময়লা ও অব্যবহৃত আইনের বই, আলমারির তলায় জং। ওকে, সো আলমারিতে ময়লা ও অব্যবহৃত আইনের বই আছে, তুমি বলতে পারো সেখানে অনেক ময়লা এবং অব্যবহৃত আইনের বই আছে আলমারির মধ্যে, ঠিক আছে। সো দেয়ার আর সাম ডার্টি অ্যান্ড আনইউজড, অব্যবহৃত, আনইউজড ল বুকস, আইনের বই, ল বুকস, ইন দি আলমিরা। এখানে অনেকে কাবার্ড লিখতে পারে, কিন্তু কাবার্ড লিখলে ভুল হবে, কারণ কাবার্ড এবং আলমারির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কাবার্ড মানে কি, দেওয়ালে যে টাঙানো আছে তাক, ঠিক আছে, ঝুলন্ত যে তাক দেওয়ালের সাথে আটকানো থাকে তাকে কাবার্ড বলে, কিন্তু এখানে কিন্তু আলমারির কথা বলছে। সো তোমরা এখানে আলমিরা লিখতে পারো। দেয়ার আর সাম ডার্টি অ্যান্ড আনইউজড ল বুকস ইন দি আলমিরা, এবং বলছে আলমারির তলায় জং, অ্যান্ড এটাকে তুমি অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারো, অ্যান্ড অলসো সাম রাস্ট, রাস্ট মানে এখানে কিন্তু জং পড়েছে, রাস্ট। সো দেয়ার আর সাম ডার্টি অ্যান্ড আনইউজড ল বুকস ইন দ্য আলমিরা অ্যান্ড অলসো সাম। সো এই যে দেয়ার আর, এখান থেকে কিন্তু আমরা সাবজেক্টটা পেয়েছি, দেয়ার আর অলসো সাম রাস্ট। ওকে, আন্ডার ইট, এটার তলায়, আন্ডার ইট, কিংবা বেলো ইট বলতে পারো,
কিংবা অ্যাট দি বটম অফ ইট, কিংবা অ্যাট দি বটম অফ ইট এটাও বলতে পারো। সো দেয়ার আর সাম ডার্টি অ্যান্ড আনইউজড ল বুকস ইন দি আলমিরা, এবং আলমারির তলায় জং আছে এবং এর তলাতে জংও ছিল, ব্যাপারটা এইরকম, তাই তো? সো অলসো সাম রাস্ট আন্ডার ইট, বেলো ইট, কিংবা অ্যাট দি বটম অফ ইট, এরকমভাবে সেন্টেন্সটা তোমরা ট্রান্সলেট করবে বাংলা থেকে ইংরেজিতে। দেখো এবারে যেটা আমার মনে হয়েছে বিসিএস এর যে ট্রান্সলেশনটা দিয়েছে সেটা কিন্তু একটু কঠিন ছিল, একটু লেভেলটা কিন্তু ডিফিকাল্ট ছিল, বাট তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যদি বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবে ডেফিনেটলি তোমাদের কিন্তু অনেক বেশি ফ্লুয়েন্সি আসবে ট্রান্সলেশনে, এবং তোমাদের কিন্তু সেন্সটা অনেক বেশি ক্লিয়ার হবে যে এক্স্যাক্টলি কী বলতে চাইছে, কীভাবে এটাকে ট্রান্সলেট করতে হবে। আক্ষরিকভাবে ট্রান্সলেট করতে না পারলে চিন্তার কিছু বিষয় নেই, তোমাদের সেন্সটা বুঝে নিয়ে কিন্তু ভাবে ট্রান্সলেট করতে হবে, সেটা কিন্তু ডিফিকাল্ট থাকবে না, সেটা অনেক বেশি সোজা হয়ে যাবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।